রোজকার কাজের চাপ কিংবা সংসারের চাপ একটা মাত্রা ছাড়ালে মানসিক অসুখের আকার নিতে পারে। তখন সামান্য কাজও অসম্ভব লাগে, পরিবার আর সমাজের সাথে নিরন্তর ঠোকাঠুকি লাগে, আসে আত্মহননের চিন্তা। অথচ জীবনে সাফল্যের জন্য কিছুটা চাপ থাকা তো জরুরি। কোথায় গিয়ে এই চাপ ডাক্তারি ভাষায় স্ট্রেস নামক মানসিক রোগের আকার নেই। আজকে আমরা পরিচিত ও অতি পরিচিত একটি বিষয় নিয়ে আলোচনা করব। এর সমস্যা ও পরিণতি আজ 2024-এ দাঁড়িয়ে পরপর আরও প্রকট হয়ে উঠছে এবং পরবর্তী সময়ে বা ভবিষ্যতে যে তা আরও ভয়ানক হয়ে আমাদের জীবনে আসতে চলেছে তা টাইম মেশিন এ ভ্রমণ না করেও আমরা সকলে আজ নিশ্চিত। স্ট্রেস কথাটি আজ এতটাই ব্যবহৃত ও প্রযোজ্য যে এর সঠিক বাংলা প্রতিশব্দ খুঁজতে গিয়ে বেশ হিমশিম খেতে হলো। প্রথমেই অত্যন্ত প্রয়োজনীয় কথা হিসেবে এটা জানিয়ে রাখি, রোজকার জীবনে প্রতিনিয়ত চলতে থাকা হাজারো চাপ আর স্ট্রেস নামক অসুখকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। রোজকার জীবনে চাপ নেই এমন ব্যক্তি আজকের পৃথিবীতে বিরল। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্ট্রেস শব্দটির যে অসুখ নিহিত অর্থ আছে সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। মানসিক চাপ সহ্য ক্ষমতার বাইরে গিয়ে যখন ক্ষতি বা অসুখের আকার নেই, তাকে এই আলোচনায় আমরা স্ট্রেস বলে উল্লেখ করব। স্ট্রেস কথাটি আজকাল প্রায় সব ক্ষেত্রেই বহুল ব্যবহৃত হলেও স্ট্রেসকে শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা একটু হলেও কঠিন কাজ। আমাদের অবশ্যই মনে রাখা দরকার, রোজকার কাজের চাপ আর স্ট্রেস আলাদা। বিজ্ঞানের দৃষ্টিতে রোজকার টুকিটাকি চাপকে কিন্তু স্ট্রেস বলে না। কোনো চাপকে স্ট্রেস হিসেবে গণ্য করতে হলে সেটা একটা মাত্রা ছাড়াতে হয়। স্ট্রেসের বিভিন্ন মাত্রাকে বিজ্ঞানী গিলিয়ার্ড সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমাদের বিভিন্ন কারণে স্ট্রেস হতে পারে। কর্মক্ষেত্রের চাপ, যেমন কম সময়ে বেশি কাজ করা, কাজে নির্ভুল থাকার চাপ, প্রতিকূল পরিবেশে কাজ বা তীব্র মানসিক আঘাত, অশান্তির মধ্যে কাজ। ব্যক্তির নিজস্ব অনুভব ও তার আচরণে বদল, স্ট্রেসের ফলে মানুষের কার্যক্ষমতার ওপর প্রভাব পড়ে, যা গুণগত এবং পরিমাণগত উভয়ভাবেই কমতে থাকে। 2024-এর পৃথিবীতে বেশ কিছু আনন্দ ও সম্ভাবনার সাথে সাথে বোধহয় অনেক বেশি সমস্যা ও বাধা নিয়ে আসবে আমাদের জন্য, যারা অবশ্যম্ভাবী পরিণতি স্ট্রেস বা চাপ। স্ট্রেস কথাটি সাধারণভাবে মানসিক চাপ বোঝাতে ব্যবহৃত হলেও স্ট্রেসজনিত চাপ মন ছড়িয়ে শরীর বা সামাজিক জীবনেও পড়তে পারে। স্ট্রেসের প্রভাব আমাদের জীবনে যেভাবে পড়ে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মূলত 3 ভাগে ভাগ করা যায়: মানসিক, শারীরিক, সামাজিক। স্ট্রেসের ফলে মানসিক অশান্তি, অল্পতেই মেজাজ হারানো, খিটখিটে ভাবের উৎপত্তি, কাজে উৎসাহ না পাওয়া থেকে শুরু করে দায়িত্ব এড়িয়ে যাওয়া, কাজের ক্ষেত্রে ভুল করা, হাল ছেড়ে দেওয়া ভাব, এমনকি নিজেকে আঘাত করা বা আত্মহত্যার চিন্তাও আসতে পারে। মন ও শরীরের মাঝখানে রেখাটি এমনিতেই খুব অস্পষ্ট, আর স্ট্রেসের প্রভাব মন ছড়িয়ে শরীর অবধি পৌঁছাতে বেশি সময় লাগে না। ঘুমের ব্যাঘাত ঘটা থেকে শুরু করে ঘুম একদম না হওয়া, সর্বদা অবসন্ন লাগা, খিদা কমে যাওয়া, সহজে হজম না হওয়া, এমনকি অ্যাজমা, গ্রন্থিতে ব্যথা, বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা দেখা দেয়। মানসিক স্ট্রেস থেকে অনেক সময় শারীরিক রোগের উৎপত্তি হয়,
যেমন হজমের অসুবিধা বা খিদে কমে যাওয়া। সামাজিক ক্ষেত্রে স্ট্রেসের প্রভাব বোধহয় সব থেকে বেশি পড়ে। সম্পর্কের জটিলতা থেকে ক্রমাগত সম্পর্কের ভেঙে যাওয়া, বন্ধুহীনতা, পরিবার ভেঙে যাওয়া, অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়িয়ে পড়া এবং সহজেই নেশার কবলে পড়ে যাওয়া ও ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া আজকের সমাজে খুব একটা ব্যতিক্রম কিছু নয়। স্ট্রেস বা মানসিক চাপ আমরা সবাই কম বেশি অনুভব করি। মানুষের মন ঠিক কোথায় অবস্থিত সেটা এক কথায় বলা খুব কষ্ট, কিন্তু মানসিক চাপের প্রভাব কিন্তু শরীরের সর্বত্র কম বেশি পড়ে। এখন প্রশ্ন হতে পারে কিভাবে? মূলত যে দুটো পদ্ধতিতে এই প্রভাব কম বেশি শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ে তা হলো হরমোন সিস্টেম, একটা হচ্ছে প্রতিরক্ষা সিস্টেম। স্ট্রেসের কারণে শরীরে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা দেখা দেয়। ইমিউন সিস্টেম বা শরীরবৃত্তীয় প্রতিরক্ষায় ক্ষমতাটির কাজ হলো শরীরে দুর্গ সৈনিকের মতো পাহারা দেওয়া। বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন, অনুগত সৈনিকের মতো সে তার সমস্ত হাতিয়ার দিয়ে দুর্গ ও দুর্গের মালিককে রক্ষা করে যাবে। তবে যে কোনো সৈনিক যতই পারদর্শী হোক না কেন, তারও যেমন লড়াই করার ক্ষমতা সীমিত, ঠিক একইভাবে শরীরের প্রতিরক্ষা ক্ষমতাটি একটি নির্দিষ্ট সময় অবধি বাইরের শত্রুর সাথে লড়তে পারে। বিজ্ঞান শেষ 2 দশকে ক্রমাগত প্রমাণ করেছে যে সর্দি কাশি বা জ্বরের মতো ইনফেকশনে যেমন শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঠিক একইভাবে মানসিক চাপও তাৎক্ষণিকভাবে বা সুদূর প্রসারী ক্ষেত্রেও শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, যা আমাদের ভেতর থেকে আরও দুর্বল করে দেয়। এই দুর্বল শরীরে অন্য অসুখ বাসা বাঁধতে অল্প সময় নেই, যা খুব সঙ্গত কারণে আমাদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তোলে। ফলস্বরূপ স্ট্রেস, চাপ, চিন্তা সব একসাথে ক্রমাগত বাড়তে থাকে, আর এই চক্রের আবর্তে শরীর থেকে মন বেচারা ক্রমশ আরও বিপর্যস্ত হয়ে পড়ে। স্ট্রেস যে সবসময় নেগেটিভ হয়ে থাকে এমন না, স্ট্রেসের ইতিবাচক দিকও রয়েছে। স্ট্রেস নিয়ে গবেষণায় যে বিজ্ঞানীকে পথিকৃৎ মানা হয় সেই বিজ্ঞানী হ্যান্স সেইলে স্ট্রেসকে 2 ভাগে ভাগ করেছেন, ইউট্রেস এবং ডিস্ট্রেস। ইউট্রেস বা পজিটিভ স্ট্রেসে আমাদের শারীরিক বা মানসিক অভিযোজন ক্ষমতা অনেকখানি বেড়ে যায় এবং শরীর ও মন প্রতিকূল অবস্থার সাথে লড়তে অনেকখানি তৈরি হয়ে ওঠে। ইউট্রেসের উদাহরণ হিসাবে বলা যায় আন্তর্জাতিক মানের কোনো ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড় বা দৌড়বীররা বা কোনো অভিজ্ঞ মঞ্চাভিনেতা, সঙ্গীতশিল্পী, সহযোগিতা বা অনুষ্ঠানের আগে যে মানসিক চাপ অনুভব করে তা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ভালো করে কাজটি সম্পূর্ণ করতে সাহায্য করে। একটি নির্দিষ্ট মাত্রা অবধি স্ট্রেস ও কর্মদক্ষতা সমানুপাতিক হারে বাড়তে থাকে। এক্ষেত্রে মনে রাখা ভীষণভাবে প্রয়োজনীয় যে নির্দিষ্ট সেই মাত্রার পর কিন্তু গল্পটি সম্পূর্ণ বদলে যায়। এক্ষেত্রে স্ট্রেস আরও বাড়ার সাথে সাথে কর্মক্ষমতা ক্রমশ কমতে থাকে। স্ট্রেস ক্রমশ ডিস্ট্রেসে বদলে যেতে থাকে। স্ট্রেস মানেই ক্ষতিকারক নয়। স্ট্রেস বা পজিটিভ স্ট্রেসের ফলে শরীর ও মন প্রতিকূল অবস্থার সাথে লড়তে অনেকখানি তৈরি হয়ে ওঠে। এ প্রসঙ্গে বিজ্ঞানী ইয়র্কস ডডসন কথিত কার্ভটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই 2 বিজ্ঞানী পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন যে যে কোনো বিশেষ পরিস্থিতিতে অল্প বিস্তর মানসিক চাপ আমাদের সকলেরই হয়। এই বিজ্ঞানীদ্বয় ইঁদুরের ওপর পরীক্ষা করে এটা প্রমাণ করে দিয়েছেন যে এক বিশেষ সীমা অবধি স্ট্রেস বাড়ার সাথে সাথে কাজকর্ম ভালো ও সঠিকভাবে করার সম্ভাবনা বাড়তে থাকে এবং এক বিশেষ বিন্দু থেকে নির্দিষ্ট পরিমাণ স্ট্রেসের সাথে ভালো ফলাফল করার সম্ভাবনা সর্বোচ্চ হয়ে ওঠে। সেই সর্বোচ্চ বিন্দুর পর ভালো ফলাফল করার সম্ভাবনা ক্রমশ কমতে থাকে ও সর্বোচ্চ স্ট্রেসে সেটা প্রায় শূন্য হয়ে যায়। অঙ্কের ভাষায় এ সম্পর্কটি অনেকটি উল্টো ইউ বা বেল সদৃশ কার্ভের মতন, সর্বোচ্চ বিন্দু পার পর যার ফলাফল সম্পূর্ণ বিপরীত হতে থাকে।
রোজকার জীবনে কাজের চাপ নতুন কিছু নয়। সেই চাপ আর আমরা যে স্ট্রেস নিয়ে আলোচনা করছি তা কি সমর্থক? এ প্রসঙ্গে বিজ্ঞানী গিলিয়ার্ডের বিশ্লেষণ আবারও ঘুরে দেখা যেতে পারে। রোজকার কাজের চাপে শারীরিক শক্তির খরচ হওয়া এবং তার সাথে আমাদের কাজ করার ক্ষমতাকে গিলিয়ার্ড স্বাভাবিক অভিযোজন বলেই বর্ণনা করেছেন। অর্থাৎ রোজকার কাজ দায়িত্বের সাথে আমাদের কর্মক্ষমতা এবং তার কার্যকারিতা পরিস্থিতি অনুযায়ী বাড়তে থাকে। তাই অফিসের হঠাৎ এসে যাওয়া বছর শেষের কাজ হোক বা পরীক্ষার আগের দিনে শেষ মুহূর্তে রিভিশন হোক, আমাদের শরীর ও মন দুই সেই কাজ সম্পূর্ণ করে নেই। তবে তা সম্ভব হয় একটা সীমারেখা অবধি। প্রসঙ্গগত স্ট্রেস পরিমাপ করার জন্য বহু ধরনের রেটিং স্কেল ব্যবহার করা হয়, যার মধ্যে হোমস অ্যান্ড স্ট্রেস স্কেলটি উল্লেখযোগ্য। যাই হোক, একটি বিশেষ সীমারেখার পরেই অসুখ স্ট্রেস শুরু হয়, যেখানে কাজ অনুযায়ী শারীরিক শক্তি তো খরচ হয় দ্বিগুণ, কিন্তু তার সাপেক্ষে কার্যকারিতা না বেড়ে ক্রমশ কমতে থাকে। অর্থাৎ আমাদের শরীর ও মন একটা নির্দিষ্ট ক্ষমতা বা সময় পর্যন্ত পরিবর্তিত অবস্থার সাথে মানিয়ে নিয়ে সেই মতো কাজের চাপ নিতে পারে। সেখানে স্ট্রেস হলো সেই সর্বনাশা পরিস্থিতি যেখানে শরীর ও মনের এই ভারসাম্য যায় বিগড়ে। অর্থাৎ সেই ভারসাম্যটি বিগড়ে গেলে পরিণতি বা ফলাফল আন্দাজ করা বহু ক্ষেত্রেই সম্ভব নাও হতে পারে। পরিণতিটা সামান্য অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে মারাত্মক সাইকোসিস নামক মানসিক রোগ বা বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অবধি হয়ে যেতে পারে। মানসিক চাপ সামলানোর জন্য আমরা সকলেই কোনো না কোনো উপায় নিয়ে থাকি। মনোবিজ্ঞানীদের ভাষায় সেই উপায়গুলোকে কোপিং স্কিল বলা থাকে। কোপিং স্কিল বা কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার নিজস্ব পদ্ধতিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। ইমোশন ফোকাসড কোপিং, বাংলা একে আবেগজনিত মানসিক প্রক্রিয়া বলা যেতে পারে। এখানে লক্ষ্য থাকে মূলত তাৎক্ষণিক উপশম আর তার জন্য প্রয়োজনীয় আবেগের পরিবর্তন করা। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, কোনো হঠাৎ আসা মানসিক চাপে দিশেহারা অবস্থায় আমাদের প্রাথমিক প্রবৃত্তি হতে পারে সেটিকে এড়িয়ে যাওয়া বা সম্পূর্ণ অস্বীকার করা। এই প্রকার মানসিক পদ্ধতির পেছনে লক্ষ্যে থাকে মূলত সেই পরিস্থিতি বা পরিস্থিতিজনিত আবেগকে নিয়ন্ত্রণ আনা, কারণ সেই জরুরি অবস্থায় সেটাই মূল লক্ষ্য হয়ে ওঠে। এই প্রক্রিয়াটি সচেতন, অর্ধচেতন বা অচেতন যে কোনো প্রকারেই হতে পারে। এই প্রকার মানসিক প্রক্রিয়ায় তাৎক্ষণিক সংকট হয়তো কাটিয়ে ওঠা যায়, কিন্তু দীর্ঘকালীন ভিত্তিতে মূল সমস্যার সমাধান হয় না এবং পরবর্তীতে সমস্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোপিং বা মানিয়ে নেওয়া তখনই আদতে ফলপ্রসূ হয় যখন স্ট্রেসের সময় স্ট্রেসজনিত অনুভূতিকে বাদ দিয়ে কারণটিকে দেখতে আমরা সমর্থ হই এবং সেই কারণটি কী করে কমানো যায়, দূর করা যায় তাতে মনোনিবেশ করি। মনোবিজ্ঞানের ভাষায় একেই প্রবলেম ফোকাসড কোপিং বলে। শুধু আবেগ দ্বারা চালিত না হয়ে কারণটি সমাধানের চেষ্টা করলে শেষ অবধি অসুবিধা আর তার সাথে থাকা অনুভূতি দুই মুশকিলেরই আসান করে। আপাতত এটি সাধারণ বুদ্ধি লাগলেও স্ট্রেসের সময় সেটি অনেক সময় আমাদের লোপ পায় এবং শুধুমাত্র আবেগ বা অনুভূতির বশবর্তী হয়ে বিপদ বা প্রবলেমকে অনেক ক্ষেত্রে আরও বাড়িয়ে তুলি। পজিটিভ সাইকোলজির ধারণাটি মনোবিজ্ঞান জগতে ক্রমশ জায়গা করে নিতে থাকে। বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, যখন সাইকোলজি বা মনোবিজ্ঞানকে কেবল অসুখ বা অসুখের প্রতিকার হিসেবে না দেখে ব্যক্তিগত উন্নতির মাধ্যম হিসেবেও গণ্য করা হয়ে থাকে। পজিটিভ সাইকোলজি কেবল মানুষের খামতিগুলি দূর করার চেষ্টা না করে কোনো ব্যক্তি বিশেষের ব্যক্তিগত বৈশিষ্ট্য ও সমর্থক দিকগুলিকে আরও শক্তিশালী করে তোলে। সহজভাবে পজিটিভ সাইকোলজি চর্চার মাধ্যমে আমরা সকলেই নিজের মানসিক ও আত্মিক অবস্থার উন্নতি ঘটাতে পারি। এক কথায় পজিটিভ সাইকোলজি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত সদর্থক দিকগুলি দেখতে আমাদের সাহায্য করে, যা তিনভাবে আমাদের প্রভাবিত করতে পারে: নিজস্ব সত্তার উন্নতিতে, ভালো লাগা, খুশি ও আশার মুহূর্তগুলোকে খুঁজে নিতে ও সেখানে থেকে ভালো কিছু করার অনুপ্রেরণা পাওয়া; ব্যক্তি সত্তার উন্নতিতে নিজের ভালো গুণগুলি যেমন সাহস, সৃজনশীলতা ও মৌলিক দিকগুলোকে চিনে নেওয়া; বৃহত্তর সমাজের অংশ হিসেবে নিজেকে দেখা; মানবতা ও জাতীয়তাবোধ; অপরকে সাহায্য করা; কর্মোদ্যোগী হয়ে নিজেকে বহু মানুষের সাথে যুক্ত করা।
খেলাধুলা ও কায়িক পরিশ্রম। সক্রিয়ভাবে খেলাধুলা করা এবং ঘাম ঝরানো কায়িক পরিশ্রম যে শুধু শরীরের উপকার করে তা নয়, আধুনিক বিজ্ঞান আজ বারবার প্রমাণ করে দিয়েছে যে পরিশ্রমের ফলে শরীরের নিহিত বিশেষ রাসায়নিকগুলি ক্ষরিত হতে থাকে। এদের মধ্যে এন্ডোরফিন রাসায়নিকটি বিশেষভাবে মস্তিষ্কের বিভিন্ন অংশে কাজ করে, যা আমাদের হাসি খুশি রাখতে ও স্ট্রেস মুক্ত রাখতে সাহায্য করে। একই কথা যোগব্যায়ামের ক্ষেত্রেও প্রযোজ্য। ঘুম একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। পর্যাপ্ত ঘুম না হলে আমাদের সকলেরও শরীরে খারাপ হয়। উপযুক্ত এবং পরিমাণ মতো ঘুম স্ট্রেসকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ঘুমের প্রয়োজন যদিও বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, তবে দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম আমাদের সকলেরই দরকার। নিজেদের পছন্দের বিষয়গুলি নিয়ে সময় কাটানো, হবি বা শখ, অবসর বিনোদনের উপায়। যদিও আজ 2024-তে এসে টিভি সিরিয়াল দেখা বা স্মার্টফোনে গেম খেলা বা সোশ্যাল মিডিয়াতে সময় কাটানোতে পরিণত হয়েছে। হবি বা শখ শব্দটার অর্থ কিছুকাল আগেও একটু আলাদা ছিল। নাচ গান বা কোনো বাদ্যযন্ত্র শেখা থেকে ডাক টিকিট বা সেই রকম কিছু জমানোর দিনগুলোতে যদি আবার ফিরে যাওয়া যায়, সেই আনন্দ কিন্তু স্ট্রেস কাটাতে নিঃসন্দেহে ভালো কাজ করবে। খাদ্যাভ্যাস ও নেশা থেকে দূরে থাকা। সঠিক প্রকার খাবার ও সর্বনাশা নেশা থেকে দূরে থাকা স্ট্রেসকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখে। যে কোনো নেশার অভ্যাস সাধারণত শুরু হয় স্ট্রেস কমানোর উপায় হিসেবে, যদিও সেই নেশাই স্ট্রেস